দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়ে। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আজকে আলাপ করব। কোভিড পরিস্থিতি তো থাকছেই, সেই সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যে ইসরায়েল ব্যতীত যে ভ্রমণের যে নিষেধাজ্ঞাটি ছিল সেটি তুলে নেওয়ার কারণ সম্পর্কে আজকে একটু আলাপ করব। অন্যান্য প্রসঙ্গ থাকবে। শুরুতে পরিচিত হব স্টুডিওতে আমন্ত্রিত দুইজন অতিথির সঙ্গে। রয়েছেন জনাব রাশেক রহমান, প্রচার প্রকাশনা কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য। রয়েছেন জনাব ফায়াজুল হক রাজু, তিনি সদস্য আন্তর্জাতিক কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আপনাকে জনাব ফায়াজুল হক রাজু। প্রসঙ্গ কোভিড প্রসঙ্গে আলাপ করছি। শুরুতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এই সময়, যে এক সময় বাংলাদেশের কে রিকগনাইজ করার জন্য প্রথম প্রস্তাব অনেক যেসব দেশ এগিয়ে এসেছিল তার মধ্যে ইসরায়েল ছিল অন্যতম। ৭২ সালে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা রিজেক্ট করেছিলেন এবং আমরা সবসময় ফিলিস্তিনিদের অধিকার রক্ষার সঙ্গে ছিলাম। হঠাৎ করে এখন আমরা দেখছি যে সরকার একটা অবস্থান বদল করেছে এবং সেখানে পাসপোর্টের মধ্যে যে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র ভ্রমণের যে বিষয়টি থাকে সেটা তুলে নেওয়া হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এটা ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটা অটুট থাকবে এবং সেটা বহালই থাকবে, ভিসা ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় থাকবে। কেন এই সিদ্ধান্তটি নেওয়া হলো এবং এর পেছনে কি কারণ রয়েছে বলে আপনার বিশ্লেষণ? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। সেই সাথে আমাদের প্রিয় বন্ধু আমাদের ভাই রাশেক রহমানকেও স্বাগত জানাচ্ছি। একটা জিনিস দেখেন যে যখন জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে আপনার ইসরায়েলের এই প্রস্তাবনাকে আপনার ডিসকার্ড করে বা এটাকে গ্রহণ না করে, তার সময় কিন্তু আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা যেটা আমাদের সেটা ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে নানান রকম বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি বলেন, দেশীয় রাজনৈতিক অর্থাৎ আর কি আভ্যন্তরীণ রাজনীতির নানান দোলাচালে আমরা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমরা এখন ধর্ম অর্থাৎ ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম, এটা আমরা কিন্তু সন্নিবেশিত করেছি। এখন এরকম একটা পরিস্থিতিতে নানান রকম মত এবং নানান রকম আপনার পথ কিন্তু খুলে গেছে। তো এই জায়গায় এসে আজকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে আপনার পাসপোর্ট হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর ফরেন পলিসি। এবং এটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, স্পষ্ট কথা। পৃথিবীর কোনো দেশের পাসপোর্ট কিন্তু ইমপ্লাই করে না যে আপনার ফরেন পলিসি কি। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, আমরা জানি যে পাসপোর্টের যে বিষয়টি এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এটা অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রি এটা দেখেও না। বাট যেহেতু একটা কূটনৈতিক কথা সামনে চলে আসছে, কূটনৈতিক বিষয় সামনে চলে আসছে, তাই ফরেন মিনিস্ট্রি একটা ব্যাখ্যা দিয়েছে। বাট মোদ্দা কথা হচ্ছে যে পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, ডিআইপি, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট। এবং আমরা জানি যে আমাদের যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে হাতে লেখা পাসপোর্ট দীর্ঘদিন প্রচলন ছিল এবং আমাদের নিজস্ব পাসপোর্ট ছিল, সেখানে লেখা থাকতো অল কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড এক্সেপ্ট সাউথ আফ্রিকা, তাইওয়ান অ্যান্ড ইসরায়েল। আপনার হয়তো মনে আছে, রাশেক সাহেবেরও মনে আছে। তো এরকম একটা কালচার আমাদের ছিল। বাট এটা ঠিক যে এটা কিন্তু কোনো বিশেষভাবে আমার মনে হয় না যে এই সময় এসে প্রয়োজন যে আপনি, যেমন সাউথ আফ্রিকার বিষয়টি উইথড্র করা হয়ে গেছে, তারপরে আপনার তাইওয়ানের তো আমাদের প্রচুর ব্যবসা বাণিজ্য চলছে এবং কূটনৈতিক সম্পর্ক সেই অর্থে স্থাপিত হয়নি। এখানে কোনো তাইওয়ানের কূটনৈতিক আপনার দূতাবাস বা মিশন নেই, আবার তাইওয়ানেও নেই, তাইপাইতেও নেই। এবং বাংলাদেশ সেই এই নীতি এখনও অবলম্বন করে বা ফলো করে যে এক চীন নীতি। তো এই ক্ষেত্রে ইসরায়েলের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কিন্তু স্পষ্ট এবং আমরা কিন্তু কোনো ফরেন পলিসিতে কোনো রকম চেঞ্জ আনিনি। ইসরায়েলের ব্যাপারে আমাদের কোনো রকম সখ্যতা বা কোনো রকম স্পেশাল কোনো রিলেশন গড়ে ওঠেনি, ওর বিহাইন্ড দ্য সিন কিছু নাই। এখন পাসপোর্টে আপনি যেহেতু এখন ওই মেশিন রিডেবল পাসপোর্ট আসলো, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব নেওয়ার শুরুতেই এই প্রায় এক যুগ পূর্বে 2010 সালেই এসে রাষ্ট্র ক্ষমতায় উনি পুরো জাতির জন্য মেশিন রিডেবল পাসপোর্ট, তখন কিন্তু এটাই ছিল আধুনিক পাসপোর্ট ব্যবস্থা। অর্থাৎ হাতের লেখা পাসপোর্ট থেকে আমরা চলে গেলাম মেশিন রিডেবল পাসপোর্টের স্টেজে। এরপরে উনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন 2017 সালে এসে। উনি জার্মানিতে গেলেন এবং সেখান থেকে এসে উনি ঘোষণা দিলেন যে আমরা মেশিন রিডেবল পাসপোর্টের জায়গায় আমরা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট যেটাকে বলা হয়, এটা আপনি জানেন যে সর্বরকম সিকিউরিটি ফিচার্স সহ অত্যাধুনিক পাসপোর্ট। তো একটা সময় কিন্তু
বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দেওয়া হতো না, গ্রহণযোগ্যতা থাকলেও অনেক দেশে যেতে পারতো না। এটা আপনি চিকিৎসার ক্ষেত্রে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন বা অভিবাসন। আচ্ছা, তার কারণটা ছিল আমাদেরকে বলা হতো যে গলা কাটা পাসপোর্ট। তো এসবে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু উন্নতি হয়েছে। এখন আমাদের পাসপোর্ট কিন্তু জার্মান দেশের নাগরিকের যে পাসপোর্ট বা সুইজারল্যান্ডের আমাদের নাগরিকের পাসপোর্টের মান কিন্তু একই। তো এখন একটা টেকনিক্যাল কারণে যে পাসপোর্টটায় ওইরকম করে লেখাটা, যেহেতু অন্য কোনো দেশের নাম আর লেখা নেই, ইসরায়েলের নাম আর লেখা রাখা যায়, এটাই খুব সহজ সরল একটা ব্যাখ্যা। কারণ আপনি কূটনৈতিকভাবে কার সঙ্গে শত্রুতা পোষণ করেন, বন্ধুত্ব পোষণ করেন অথবা বৈরিতা পোষণ করেন, সেটা কিন্তু পাসপোর্টে লেখার কোনো রকম বাধ্যবাধকতা নেই। এটা কূটনৈতিক শিষ্টাচারের ভিতরেও পড়ে না। সেই জায়গায় ব্যাপারটা খুবই স্পষ্ট। ওকে, রাশেদ রহমান, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করছেন? প্রথম কথা হচ্ছে, দেখেন, যখন হাতে লেখা পাসপোর্ট ছিল তখন পাসপোর্টের মানদণ্ডটা সম্পূর্ণভাবে নিজের উপর নির্ভর করত। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে যে পাসপোর্ট অবশ্যই আপনার জাতীয় যে পরিচয় তা বহন করবে, কিন্তু পাসপোর্টটি এখন আর জাতীয় সীমার মাঝে সীমাবদ্ধ নয়। পাসপোর্টটি একটি গ্লোবাল ডাটাবেজের অংশ হয়ে যাচ্ছে, যার দরুন আপনি জানেন যে মেশিনের রিডেবল পাসপোর্ট ছাড়া পৃথিবীর অনেক জায়গায় আমরা যেতে পারতাম না, এবং সেটারই বিবর্তন হয়ে আরও আধুনিকতার স্পর্শ লাগলো আপনার ইলেকট্রনিক পাসপোর্টে এসে। এখন এখানে যুক্তিটা হচ্ছে পাসপোর্টটি ভ্যালিড হতে হবে সকল জায়গায়। আপনি কোথায় যাবেন বা যাবেন না, বা যেতে পারবেন বা পারবেন না, প্রবেশাধিকারের যে জায়গাটা সেটা নির্ভর করবে আপনার সরকারের উপরে। অর্থাৎ আমি বলতে চাই এইভাবে যে ধরেন আপনি একটা প্লেন নিয়ে উড়ে যাচ্ছেন, হঠাৎ করে জরুরি অবতরণ করতে হলো আপনাকে তেল আবিব বা জেরুজালেম বা কোথাও, সেই সময় তো আপনার পাসপোর্ট আছে। পাসপোর্টটা কিন্তু আপনি এই ইমার্জেন্সি ল্যান্ডিং এর সময় পাসপোর্ট ইজ ভ্যালিড টু আইডেন্টিফাই হু ইউ আর, আপনি কোন দেশ থেকে আসছেন, কোথায় ফেরত যাবেন লাগবে। সুতরাং পাসপোর্টের ভ্যালিডিটি কোনো বাউন্ডারি দিয়ে ধরে দেওয়া যায় না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, বাংলাদেশের বর্তমান যেই বিদেশ নীতি এবং আমাদের ইমিগ্রেশন পুলিশেরও যেই নীতিগুলো আছে, সেখান থেকে আপনি যদি ইসরায়েলে যেতে চান আপনি যেতে পারবেন না, কারণ ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এবং যেটা ফায়াজুল হক রাজু সাহেব বলেন, যথার্থ বলেছেন যে 1971 সালে ইসরায়েল অন্যতম প্রথম কয়েকটি দেশের ভিতরে একটি দেশ ছিল যারা আমাদের স্বাধীনতার স্বীকৃতি চেয়েছিলেন 72-তে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যাটাগরিক্যালি সচেতনভাবে সেটা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ ফিলিস্তিনের ভাই বোন তাদের প্রতি আমাদের যে সংহতির জায়গা, এটাকে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করতে চাই না। এবং আমি আপনাকে যেই জায়গাটা বললাম যে ই পাসপোর্টের কাঠামোগত যে প্রকার প্রকৃতি, তাতে করে আপনি একে যদি কোনো ভৌগোলিক সীমারেখায় নির্ধারিত করে দেন, তাহলে এর বৈশ্বিক যে আবেদনের যে জায়গাটা, অর্থাৎ বৈশ্বিক যে গ্রহণযোগ্যতার জায়গা, সেটাকে আমরা কম্প্রোমাইজ করে ফেলবো। সুতরাং বর্তমান যে পাসপোর্ট এটা হওয়াতে আমাদের কিন্তু ইসরায়েলের সাথে যে মিথস্ক্রিয়ার যে জায়গা, তাতে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে সেগুলো নিয়ে একটু আলাপ করতে পারি আমরা। যেটি হচ্ছে যে কেউ যদি এখন ট্রাভেল ব্যান মানে বহাল আছে, এটা ব্যাখ্যায় বলা হয়েছে, সেটা যখন এটা সিদ্ধান্তটা নেওয়া হলো তখন তারপরে এটাকে ব্যাখ্যা হিসেবে এসছে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। এখন কেউ যদি অন্য কোথাও থেকে ভিসা সংগ্রহ করে, না, এটা ট্রাভেল ব্যান না। শুনেন, আমি বলি, ছিল আগে ছিল, এখন আগেও এটাকে ট্রাভেল, আমরা কিন্তু ওই যে প্রথমে কিন্তু আমি একটা কথা বলে আসছি, যখন আমরা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করতাম, সেই পাসপোর্টের মানদণ্ডটা ছিল একান্তই আমাদের নিজস্ব, যেটা আসলে বৈশ্বিকভাবে স্বীকৃত একটা মানদণ্ড ছিল না। এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। আপনি শ্রমিক পাঠাতে পারছিলেন না, আপনার খেলোয়াড়রা যেতে পারছিল না, ব্যবসা বাণিজ্যের জন্য গলাকাটা পাসপোর্ট, আপনি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সময় ভিসা চেয়ে ভিসা পাচ্ছেন না। এবং সেই সময়টা এই দেশ থেকে কিছু সংখ্যক লোক চৌর্যবৃত্তি করে ইসরায়েলে যায় নাই তা তো না, লুকিয়ে গিয়েছে, কিন্তু ইসরায়েলে যেতে পারবেন না লেখা থাকা সত্ত্বেও বহু লোক আছে এই দেশের যারা একটু ভিন্ন গোয়েন্দা, যেমন আপনি যে সাফাদির কথা কিছুদিন আগে এসেছিল, তার সাথে আমাদের বিএনপি দলের একজন নেতার তো দেখা হয়েছিল, যদিও ইসরায়েলে দেখা হয়নি। আমি সেটা বলছি, আমি বলছি যে যেতে চাইলে অনেকভাবে যেতে পারবেন, যদি লেখাও থাকে যে আপনি ইসরায়েলে গমন করতে পারবেন না পাসপোর্ট নিয়ে। তাইওয়ানে যেত ব্যবসার জন্য, লেখা ছিল। সাউথ আফ্রিকাতে প্রচুর বাঙালি আছে যারা 40 বছর আগে সাউথ আফ্রিকায় গেছেন। ইস্যুটা ওখানে না, বিষয়টা হচ্ছে এখানে ট্রাভেল ব্যানটা না, এখানে হচ্ছে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এমত অবস্থায় বাংলাদেশ থেকে আপনি ইসরায়েলে যেতে পারবেন না। এখন আপনার যদি এত ইচ্ছা থাকে ইসরায়েলে যাওয়ার যে আপনি কোনো আইন কানুন মানবেন না, সেটা ভাই পাসপোর্টে আপনি স্ট্যাম্প করে তো আটকাতে পারছেন না, সেটা কোনো না কোনো ভাবে আপনি যাবেনই, এবং মানুষ যাচ্ছেও। এবং সবচেয়ে বড় কথা, আপনি দেখেন সাউথ আফ্রিকার যে কথাটা উঠলো যে এক্সেপ্ট সাউথ আফ্রিকা লেখা ছিল, সেখানে বাঙালির যেমন যাওয়া নিষেধ ছিল,
আপনি জানবেন যে যুক্তরাজ্যের লোকরাও কিন্তু যেতে পারতো না, কারণ এটাকে অ্যাপার্টাইড স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, মানে এটাকে বর্ণবৈষম্যের জন্য আইডেন্টিফাই করেছে। অথচ মজার বিষয় হচ্ছে অনেক দলিল আপনি পাবেন যেখানে এই অ্যাপার্টাইড চলাকালীন সময়ে যুক্তরাজ্য থেকে প্রতিচর্যা ব্যবসায়ীরা নামে বেনামে বিভিন্নভাবে সাউথ আফ্রিকায় ব্যবসা করার জন্য তার দেশের নাগরিকদের পাঠাতেন। বিশাল মার্কেট। সুতরাং এটা বাংলাদেশের জন্য শুধু বাস্তবতা না, এই যে ট্রাভেল ব্যানের যে কথা বললেন পাসপোর্ট, এটা তো পৃথিবীর অনেক দেশের জন্য ছিল, কিন্তু বাস্তবতা এবং আধুনিকতার স্পর্শে এই প্রতীয়মান হয় যে আপনি কোন দেশে যাবেন বা যাবেন না সেটা পাসপোর্টে লিখে আপনি ঠেকাতে পারবেন না, বরঞ্চ আপনার যে বিদেশ নীতি সেই জায়গায় আপনাকে শক্ত অবস্থানে থাকতে হবে। আরেকটা প্রশ্ন আসছে জনাব রাজু, সেটা হচ্ছে যে টাইমিংটা, এই যে এই সময়ে যখন আপনার ইসরায়েলি অ্যাগ্রেশন চলছে বা চলেছে, নিরীহ ফিলিস্তিনিদের উপর যে দমন পীড়ন, যে ক্র্যাকডাউন, যে অ্যাটাক চলেছে, সেই সময়ে বিশ্ব মানবতা যখন কাঁদছে, তখন এরকম একটা সিদ্ধান্ত প্রতীকী অর্থে যে আমরা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিতে আমরা তাদেরকে আমাদের সিম্পেথির কথা জানিয়েছি, আমাদের অবস্থান ফিলিস্তিনদের পক্ষে সেটাও আমরা খুব পরিষ্কারভাবে জানিয়েছি। তখন এই ধরনের একটা কি বলে পদক্ষেপ বা এই ধরনের একটা ঘোষণা বা এই ধরনের একটা সিদ্ধান্ত বাস্তবায়ন এক ধরনের কি বলবো যে কোনো নেতিবাচক, আমি এটা বলতে চাচ্ছি, শুনেন, সহমর্মিতা এবং কম্প্যাশনের যে জায়গাটা বা নীতিগতভাবে তাদের প্রতি আমাদের যে উদাত্ত যে ভালোবাসা বা আমাদের যে তাদের প্রতি আমাদের সকল রকম অঙ্গীকার, এটা কিন্তু এক বিন্দুও পরিবর্তন হয় নাই, ঠিক আছে? এটা উম্মার ব্যাপার একটা। কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন, আমি একটু বলতে চাই এইভাবে যে ইসরায়েলে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, আমি জানি না যে যারা আমাদের ধর্মীয় স্কলাররা আছেন তারা কি বলবেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এরকম যে সেখানে কিন্তু জেরুজালেমের যে আল-আকসা মসজিদ, সেখানে যাওয়ার জন্য কিন্তু কোরআন শরীফে বরং উল্লেখ করা আছে, এটা আপনি নিশ্চয়ই জানেন, এবং এই মসজিদে নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত বা সোয়াব সেটাও কিন্তু একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে সেখানে ইসরায়েলে কিন্তু 19 লক্ষ মুসলিম বসবাস করে, তো এটাও একটা ব্যাপার। তো আমরা বলছি না কেউই যে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের যে নীতিগত যে কোনো কূটনৈতিক যে বিষয়টি আছে, অর্থাৎ সম্পর্ক, সেই ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন বা কোনো কিছু আসবে, এবং এটা একটা কালেকটিভ একটা ডিসিশনের ব্যাপার। হ্যাঁ, কিন্তু বাস্তবতার কিছু জিনিস কিন্তু আছে এখানে, যদিও আমরা সেটা নিয়ে কখনো ডিসকাশন করি না। যেমন আল-আকসা মসজিদ, আমার যদি মন চায়, আমি একজন মুসলিম হিসাবে যদি জানতেই পারি এবং বিশ্বাস করি যে আমার ইমানি শক্তি সেটা হয় যে সেখানে যাওয়া, নামাজ পড়াটা আমার জন্য একটা ফরজ বা এরকম কিছু, আমি যেতে চাইতে পারি, কিন্তু আমি তো যেতে পারবো না, কারণ আমার এখানে কিন্তু বন্ধ আছে, এবং আমি আমার যে রাষ্ট্রীয় যে নীতি বা যে প্রিন্সিপাল সেটাকে আমার মানতে হচ্ছে। তো এখন পর্যন্ত জিনিসটি স্পষ্ট, এটাকে রাজনীতিকরণ করার আসলে খুব একটা সুযোগ নেই। যারা করবে আমার মনে হয় এটা খুব একটা ভালো কিছু হবে, কারণ ব্যাখ্যাটা সরকার সর্বোচ্চ পর্যায়ের থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর তার অন্য কোনো মন্ত্রণালয় নেই এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। তো দে হ্যাভ মেড ইট অ্যাবসলিউটলি ক্লিয়ার, এবং এটার পরে আর অন্য কিছু থাকে না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে সময়ের কথাটা বলেছেন সেটা আমি এরকম করে দেখতে চাই। দেখেন, বাংলাদেশ ইলেকট্রনিক পাসপোর্টের যে চুক্তিটি, সেটি ইনিশিয়েটিভ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে। ইমপ্লিমেন্টেশনের জায়গা শুরু হয়েছে, অর্থাৎ আপনার চুক্তি হয়েছে এমওইউ, দ্বিপাক্ষিক স্টেট টু স্টেট অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় যে চুক্তি, সেটি হয়েছে 2018 সালে, এবং 19 থেকে ইমপ্লিমেন্ট শুরু হয়েছিল, রোল আউট করা বলা যেটাকে। সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে কোভিডের জন্য কয়েকবার গ্যাপ হয়ে বা বন্ধ হয়ে সেটা কিন্তু আপনার রিশিডিউল করে আজকে 2021 এসে, কারণ ডেইলি আপনার 25,000 পাসপোর্ট প্রয়োজন হয়, এখন প্রোডাকশন হচ্ছে 10,000-এর মতো, যেটা আমরা সংবাদে জেনেছি। তো সেই ক্ষেত্রে মানুষের তো এই সমস্যাগুলো মিটিগেটও করতে হয়। এখন আলাপ করতে চাই কোভিড পরিস্থিতি নিয়ে। কোভিড পরিস্থিতি মনে হচ্ছে যেন আমরা একটু স্বস্তির মধ্যে পড়ে গেছি আবার, যে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কমেছে, কিন্তু একটা ভয়ও ছিল। ঈদের সময় যেভাবে মানুষজন ঘর বাড়িতে গেছে, তারা আবার ফিরে আসছে। কি মনে হচ্ছে যে সিদ্ধান্তগুলো আসছে এগুলো কতটা কন্ডিসিভ হবে সামনের দিনগুলোতে? আমরা অনেকেই ভাবছি যে আরেকটু সতর্কভাবে চলা উচিত, আরেকটু কি বলে যে বিধিনিষেধের মধ্যে থাকলে ভালো, কিন্তু মানুষজনও কিন্তু তাদের সেই উদাসীনতা, এটা কিন্তু দৈনন্দিন একটা প্রাত্যহিক ব্যাপার হয়ে গেছে। জনাব রাশেক রহমান, আমি একটু কোভিডের জায়গায় যাওয়ার আগে একটু আমি কমপ্লিমেন্ট করতে চাই। দেখেন, এই যে ছবিটা, এখানে আল-আকসা মসজিদের ইমাম সাহেব খুবই বিদগ্ধ একজন ব্যক্তি এবং খুব বুজুর্গ মানুষ। তিনি কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষদের কিছুদিন আগেই নিমন্ত্রণ জানিয়ে গেছেন আল-আকসা মসজিদে, অর্থাৎ যাতে প্রয়োজনে আমরা সেখানে ভ্রমণ করতে পারি, ইবাদত করতে পারি, নামাজ পড়তে, যে কথাটা একটু আগে আমার সহ আলোচক বললেন, এটা আমি দেখানো মনে করলাম প্রাসঙ্গিক। কারণ এটা তো ঠিক যে আমাদের 3টি
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধর্মীয় নিদর্শন স্থাপনা বলুন তার ভিতরে অন্যতম এটা এক। আর 2 নম্বর ঘোষণার কথা আপনি যেটা বললেন, আমি একটু এই জায়গায় বিনয়ের সাথে বলতে চাই যে ই পাসপোর্টে কোনো ঘোষণা হয়নি, ঘোষণা একটাই, এটা একদম পরিষ্কার, এখানে কোনো বিভ্রান্তি নেই। ঘোষণাটি হচ্ছে বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দ্বৈত রাষ্ট্রের যে সমাধান সেই সমাধানকে সমর্থন করেছেন। সুতরাং ফিলিস্তিনের স্বার্থ ক্ষুণ্ণ হয়, ফিলিস্তিনের সম্মান ক্ষুণ্ণ হয়, ফিলিস্তিনের প্রতি আমাদের একটি রাষ্ট্র হিসাবে, একটি সরকার হিসাবে এবং আমাদের রাজনৈতিক যে মতাদর্শের যেই জায়গা এবং আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে হৃদয়ের যে অনুভূতি, সেই জায়গা থেকে এতটুকু আমরা সরে আসব, এই ধরনের কোনো ঘোষণা বা এই ধরনের কোনো অবস্থান নাই। আমরা কোভিডের প্রসঙ্গে কোভিডের জায়গায় যেটা ছিলাম যে আপনি জানবেন, আমি গতকালকেই আরেকটা টক শোতে বলছিলাম যে লকডাউনটা সরকার বিভিন্ন পর্যায়ে করছেন, যেখানে সংক্রমণ বা প্রাদুর্ভাবের জায়গাটা সহনীয় পর্যায়ে আছে, সেখানে লকডাউনটাকে আমরা একটু ভিন্ন পর্যায়ে দেখছি, যেটা আপনি একটু উল্লেখ করলেন যে মোটামুটি জীবনধারা স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি জানবেন যে ইতিমধ্যেই রাজশাহী অঞ্চলে কিন্তু বিশেষ লকডাউন ঘোষণা আজকে থেকে করা হয়েছে, এবং খুব কঠোরভাবে সেই লকডাউন চাঁপাইনবাবগঞ্জে সেই লকডাউন ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কারণ অফকোর্স আপনি জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সংক্রমণ সেখানে বেড়ে গিয়েছে, এবং ঠিক একইভাবে একেবারেই বাস্তবের নিরিখে, অর্থাৎ জীবন এবং জীবিকার মাঝে ভারসাম্যটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, দেশকে তো চলতে হবে, দেশ না চললে আপনি করোনাও মোকাবেলা করতে পারবেন না, কোনো সমস্যাকে মোকাবেলা, সেই জায়গাটাকে ঠিক রেখে যে সকল জায়গায় আমরা দেখব যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, সেই সব জায়গায় আমরা শক্ত থেকে শক্তভাবে বিশেষ লকডাউনের ব্যবস্থা করব, এটা হচ্ছে একটা। আর 2 নম্বর যে কথাটা, হ্যাঁ এটা তো বলাই বাহুল্য, লকডাউন অর নো লকডাউন, এই বিজ্ঞানের সাথে আমাদেরকে সহমত হতে হবে যে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে গেলে, ভালো থাকতে গেলে, যখন আমরা কোনো পাবলিক প্লেসে যাব, যখন উন্মুক্ত কোনো জায়গায় বহু মানুষের মাঝে যাব, তখন আমাদের মাস্কটা ব্যবহার করা দরকার। সুতরাং টিকা যারা পেয়েছেন তারা সুরক্ষিত, যারা এখনই পাননি তাদেরকে আশার আলো দিতে চাই, আশার বাণী শোনাতে চাই যে আগামী মাস থেকে আপনারা টিকা পাবেন। ইতিমধ্যে চাইনিজ যে টিকা তা পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গেছে, আগামী মাসের কথা উল্লেখ করলাম, কারণ আরও ব্যাপক সংখ্যায় এই টিকাগুলো আসা শুরু করবে। তবে টিকা যারা এখনো পাননি বা পেয়েছেন তাদের অধিকতর সুরক্ষার জন্য এতটুকু বলতে চাই যে মাস্ক পরার কোনো বিকল্প নাই, মাস্ক পরতে হবে। এবং আপনার অনুষ্ঠানে একবার বলেছিলাম, এটা আবারও বলতে চাই, মাস্কের কথা বলতে গিয়ে সবচেয়ে বড় কথাটা যেটা মানুষ অনেকে ভুলে যায় বলতে, আমি মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে অকারণে আপনার হাত, মুখ, নাক, চোখে নিবেন না। যদি মুখ, নাক, চোখে নিতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার হাত আপনি হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে পরিষ্কার করেই। জনাব ফয়াজুল হক রাজু, আমরা কোভিড পরিস্থিতির ব্যাপারে যে সরকারি সিদ্ধান্তগুলো আসছে এবং এটা সামনের দিনগুলোর মোকাবেলার জন্য কতটা ইতিবাচক ভূমিকা রাখবে, কারণ ইতিমধ্যে আমরা একটা খারাপ পরিস্থিতি দেখেছি, তবে তুলনামূলকভাবে প্রতিবেশী দেশের তুলনায় এখনও আমাদের অবস্থা নিয়ন্ত্রণে আছে। এই অবস্থাগুলো বজায় রাখার জন্য যে সিদ্ধান্তগুলো আসছে এগুলো কতটা কার্যকর হচ্ছে বলে আপনার মনে হয়? একটা জিনিস দেখেন যে আমাদের তো 3 কোটির উপরে আমাদের একটা টিকার ব্যবস্থা প্রথমে করা হলো অ্যাস্ট্রাজেনেকার, যেটা সেরাম ইনস্টিটিউট থেকে। তারপরে এটা রোল আউটও হলো খুব সুন্দরভাবে এবং খুব প্রফেশনালি, এবং মানুষজন কিন্তু যারা নিয়েছে খুবই, তারা এর ব্যাপারে ফুল স্যাটিসফ্যাকশন তাদের এক্সপ্রেশন দেখা যায়। এর পরবর্তীতে আমরা একটু দেখলাম যে নানান কারণে হোক, টেকনিক্যাল কারণে হোক, এই বিষয়ে একটি ব্যত্যয় আসলো আর কি আমাদের টিকা সংগ্রহের ক্ষেত্রে, এবং সরকার কিন্তু খুব আপনার তাৎপর্যকর আপনার কৌশল গ্রহণ করে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আবার রাশিয়া এবং চায়নার থেকে বড় 2টি চালানের মাধ্যমে কিন্তু এই টিকার যে বিষয়টি সেটি কিন্তু মোটামুটি একটা মিটিগেট করার ব্যবস্থা করে ফেলেছে, এবং চালানো চলে এসেছে, আপনি জানেন সেটা। তো এখন আমি এই জায়গায় একটা আশার আলো দেখছি যে নিঃসন্দেহে যে এই টিকার যে কার্যক্রমটি, কারণ আমাদের ডিফেন্স লাইন যেটা, সেটাকে তো বজায় রাখতেই লাগবে, এটা একটা জাস্ট একটা মূল অনুষঙ্গ। পাশাপাশি করোনা মোকাবেলা আর কি, পাশাপাশি রাশিক রহমান সাহেব যে কথাটি বলেছে, আমি সেটার সঙ্গে সম্পূর্ণ একমত যে দেখেন এই যে সামাজিক আমাদের যে ডিস্টেন্সের ব্যাপারটি, তারপরে এই যে স্বাস্থ্যবিধি যেটা আর কি মূল প্রোটোকল, যে মাস্ক পরা নিয়মিত এবং হাত ধোয়া এবং স্যানিটাইজ করা এবং ডিস্টেন্স মেনটেন করা, এই সব কিছু কিন্তু মিলে কিন্তু পুরো প্রোটোকলটা, ইটস নট দ্যাট যে শুধু টিকা দিলেই আমরা কিন্তু সেফ হয়ে থাকবো, বা আমরা যদি ঘরে থাকি বা এরকম কিছু করি তাহলে আমরা সেফ থাকবো না, আমাদের এই স্বাস্থ্যবিধিটা মানতে হবে। এবং এটার ক্ষেত্রে সরকার কিন্তু প্রথম থেকেই সোচ্চার। এখন কথা হচ্ছে যে আমাদের যে এই যে জীবন জীবিকার যে বিষয়টি আছে, এইসব একটা বাস্তবতা, তারপরে মানুষের মুভমেন্টের ব্যাপার আছে, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের এই পুরো বিষয়টি। তাই আমি মনে করি যে একটা
টু স্ট্রাইক এ ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সবকিছুর ভিতরে। কারণ সরকার কিন্তু যেমন মানা করেছিল, কেউ কিন্তু খুব একটি মানা শুনেনি, কারণ দেখা যায় যে আন্দোলনেও চলে যায়, দোকান শ্রমিক কর্মচারীরা আন্দোলনে চলে গেল, বিভিন্ন জায়গায় আপনার এজিটেশন শুরু হয়ে যায়। তো আবার মালিক পক্ষরা তারা বেতন বোনাস দিতে যেই বিষয়টি ফেস করে, যদি শ্রমিক না আসে, তো অনেক জায়গায় কিন্তু আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। তো কম্প্রোমাইজ করার পরেও এই যে মিনিমাম যে নিয়মটা, প্রোটোকলটা, হেলথ প্রোটোকল, সেটা যদি মানা যায়, তাহলে পরে আমার মনে হয় অনেকাংশে এখন যে কন্ট্রোল একটা যে সিচুয়েশন আমরা দেখছি, ওটা মোটামুটি আরো একটু উত্তর বৃদ্ধি পাবে। মোটামুটি সবই তো খুলে দেওয়া হচ্ছে, কিছুটা কি বলবো যে বিধিনিষেধের মাধ্যমে গণপরিবহন, আন্তঃজেলা গণপরিবহন চালু হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু বন্ধ আছে দীর্ঘদিন। কালকে শুনছি যে কালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম একটা সিদ্ধান্ত আসবে। আপনাদের দুজনের অভিমত একটু জানতে চাই। আমার কথা দেখেন, প্রথম কথা হলো যে বাচ্চাদের তো মানসিক একটা বিকার হওয়ার উপক্রম হয়েছে। যদি আপনি এই ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদেরকে মুক্ত প্রাঙ্গণ এবং এই যে সুনীল আসমান আকাশ, এর আশ্বাস যদি গ্রহণ না করতে দেন দীর্ঘদিন ধরে, তাহলে যেটা হবে যে অনলাইন অবশ্যই একটা অন্যতম উপায় মানুষকে শিক্ষাদানের, কিন্তু এটাই সবচেয়ে প্রমাণিত উত্তম উপায় তা কিন্তু নয়। সুতরাং একটা ছেলে মেয়ে সে তো বড় হয়ে উঠবে, খেলাধুলা, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কর্মক্রিয়া, তার সামনাসামনি যে পাঠদানের যে ব্যাপার, তার শিক্ষক এবং শিক্ষিকার সাথে তার যে একটা মিথস্ক্রিয়া, এর মধ্যে দিয়ে জ্ঞান অর্জন, জ্ঞান আহরণ, সুশিক্ষিত এবং সুনাগরিক হওয়ার যে একটা, উজ্জীবিত হওয়ার যে একটা জায়গা বা অনুপ্রাণিত হওয়ার জায়গা, সেটাকে যদি আপনি একেবারে নিশ্চিত না করতে পারেন, তাহলে একেবারে নিশ্চিতভাবে সামনে তো অন্ধকার আছে। সরকার বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে সুরক্ষিত রাখার জন্য, তাদের অভিভাবকদেরকে সুরক্ষিত রাখার জন্য, তাদের কথা চিন্তা করেই এতদিন পৃথিবীর অনেক দেশের সাথে ছন্দ মিলেই কিন্তু বিদ্যালয়ের যেই অঙ্গনটি সেটা বন্ধ রেখেছিলেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো আপনাকে এটা খুলতে হবে, আপনি কতদিন বন্ধ করে রাখবেন? তো সেই জায়গায় যেটা ব্যাপার, আমি যেটা বলতে চাইছিলাম, আবারও বলবো, দেখেন নিরাপদে সব কিছু করা সম্ভব। সরকার যেটা করতে চায়, সরকার যেভাবে সহযোগিতা করতে চায়, সেটা তিনি একটা জায়গায় আপনাকে ক্ষমতায়িত করবেন, আরেকটা জায়গায় তিনি এনফোর্স করবেন, অর্থাৎ তিনি নিজে এই কাজটা করবেন। আপনাকে ক্ষমতায়িত করার যে জায়গাটা, উৎসাহিত করার যে জায়গাটা, সেই জায়গায় আপনি যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, তাহলে যেটা হবে কি, স্কুল খুলুন বা না খুলুন, আপনি দোকানপাট খুলুন বা না খুলুন, আপনি বিপদের মধ্যেই থাকবেন। সুতরাং ঘুরে ফিরে আমাদেরকে ওই চাকাটাকে নতুন করে উদ্ভাবন করতে হবে, যে ঘুরে ফিরে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে সরকারের প্রেসক্রাইব দেওয়া যে স্বাস্থ্যবিধির ব্যবস্থাপত্র, সেটা যদি আমরা অনুসরণ করি, সেটা অনুসরণ করে আপনি অনেক বড় জনজীবন চালাতে পারবেন, জনজীবনে আপনি স্বাভাবিকভাবে। ধন্যবাদ জনাব রাজু। একদম সংক্ষেপে একটা জিনিস খুবই ভালো, যে মানে আমাদের যে মানে 20 বা 25 বছরের যে যুবক শ্রেণী বা শিশু শ্রেণী যারা আছে নিচের দিকে, স্কুল গোয়িং যারা, বিশেষ করে কিডস, তাদের খুব একটা এফেক্টেড হয়নি এবং এরকম কিছু আমরা শুনিনি এখন পর্যন্ত। এটা একটা আল্লাহর অশেষ মেহেরবানি। বাট অ্যাট দ্য সেম টাইম প্রিকশন যে ব্যাপারটা, সেটা তো নিশ্চয়ই থাকতে হবে। এবং পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু 18 বছর থেকে কিন্তু টিকার ব্যাপারটি কিন্তু তারা কার্যক্রমে যাচ্ছে। আমাদেরও সেরকম হয়তো ইনিশিয়েটিভ নিতে হবে, সাবজেক্ট টু অ্যাভেইলেবিলিটি অফকোর্স। বাট পাশাপাশি যে এটা যথেষ্ট মানে আপনার হারকুলিয়ান টাস্ক, এটা কিন্তু এত সোজা না, বড় কর্মযজ্ঞ। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে একটা সমন্বিত প্রয়াস, এই যে লকডাউন উঠেই গ্র্যাজুয়ালি নিয়ে শিক্ষা কার্যক্রম সহ অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান খোলা, এবং সেখানে আমরা একটু আগে যে আমরা এই কথাটি বলেছি যে স্বাস্থ্য প্রোটোকলের যে বিষয়টি, সেটা আর কি সর্বাগ্রে মানা এবং সেটাকেই মূল বিষয় হিসাবে ধরে নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়া, এটাই হবে সবচেয়ে বড় কাজ। কিন্তু এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যা দেখছি, তাতে তো দেখি না যে মানুষের মধ্যে এই সচেতনতা আসলে গ্রো করেছে। না, উপর্যুপরি বলে এটা করতে হবে। শুনেন, সেটা তো গ্রো করে নাই বা করছে না, বাট এর জন্য আমরা থেমে যেতে পারি না, আমরা সম্মিলিতভাবে সকলে মিলে চালিয়ে যেতে হবে। বড় অংশের ভিতরে কিন্তু হার্ড ইমিউনিটি সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু একটা ভালো দিক। জি, আজকে আর সময় নেই। ধন্যবাদ জনাব AK ফায়াজুল হক রাজু আপনাকে, এবং জনাব রাশেক রহমান আপনাকে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবার।